ইজ Oppo Reno 15F 5G। কি সুন্দর একটা ফোন, মন ছুঁয়ে যাওয়ার মতো, তাই না? ফোনটাতে 7000 মিলিঅ্যাম্পের একটা দানবীয় ব্যাটারি আছে, সেই সাথে 80 ওয়াটের একটা সুপার বুক চার্জার আছে। আর ক্যামেরা সেটআপটাও কিন্তু মাথা নষ্ট করে দিবে। 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। দারুণ সব ছবি, সেটা রিয়ার হোক বা পোর্ট্রেট। এছাড়াও আরও বেশ কিছু ফিচার্স আছে, তবে এইটা দেখে আল্লাদে আটকানো হওয়ার কিছু নেই। ফোনটার এত স্ট্রং পয়েন্টের মাঝেও কিছু উইক পয়েন্টও আমরা খুঁজে পেয়েছি, যা জানার পর আপনি ডিসাইড করতে পারবেন ফোনটা এই বাজেটে আপনার জন্য কেমন হলো। চলুন তাহলে শুরু করি। শুরুতে প্রাইজিংটা নিয়ে কথা বলি। ফোনটার 12256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 54,990 টাকা। এই ফোনটার বক্স পাইনি, যে কারণে আনবক্সিং দেখাতে পারছি না, তবে বক্সে এইটা কনফার্ম করতে পারি যে 80 ওয়াটের একটা সুপার বুক চার্জার থাকবে। আর অ্যাজ ইউজুয়ালি বক্সে যা থাকে সেগুলো তো থাকবেই। Oppo Reno 15F এর ডিজাইন নিয়ে কথা বলার আগে এর সাইজটা নিয়ে একটু কথা বলি। ফোনটা না খুবই কম্প্যাক্ট, দেখেন মনে হচ্ছে যে এক হাতে এঁটে যাচ্ছে। এখনকার সময় কিন্তু এই সাইজের ফোন পাওয়া কিন্তু খুব মুশকিল। এখনকার সময়ে 6.9 ইঞ্চি ডিসপ্লে চলে আসতেছে, ফোনটার সাইজে অনেক বড়, বাট এইটা হচ্ছে 6.57 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে এবং সিন এবং সাইড বেজেলটা একদমই নেরো করার কারণে শুধু ডিসপ্লের যে সাইজটা এইটাই আপনি হাতে ধরে রাখবেন। মানে খুবই কম্প্যাক্ট একটা ফোন। যারা খুবই ছোট বা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন, এটা কিন্তু তাদের খুব পছন্দ হবে। আর যদি আমরা ডিজাইনটার কথা বলি, দেখেন পিছনের দিকে খুবই চমৎকার সুন্দর একটা ফিল দেওয়া হয়েছে। এটা কিন্তু গ্লাস পিছনের সাইডটা, সো এখানে দেখেন চমৎকার সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, দেখতে অসাধারণ লাগে। এবং এটা যখন লাইটের রিফ্লেকশন হয় না, তখন এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। ম্যাট ফিনিশ হওয়াতে কিন্তু একদমই আঙ্গুলের চাপ পড়ে না। আরেকটা জিনিস হচ্ছে এর ক্যামেরা হাউজিংটা কিন্তু খুবই মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে Oppo। দেখেন পাশাপাশি দুইটা ক্যামেরা, আর এই পাশে একটা ক্যামেরা প্লাস এলইডি লাইট। আর যদি আমরা নিচের দিকে তাকাই, স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাকই আছে, বাট এখানে যে স্লটটা রয়েছে, এখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটি সিম অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে, বাম পাশটাতে কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক রয়েছে। আর উপরের দিকটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, পাশাপাশি স্পিকার রয়েছে। এর স্পিকারের কোয়ালিটিটা বেশ দারুণ লেগেছে আমার কাছে। আমার কাছে মনে হয়েছে কোনো ফ্ল্যাগশিপ থেকেও বেটার সাউন্ড আমরা এ থেকে পাচ্ছিলাম। খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার, বেসটাও যথেষ্ট ব্যালেন্স লেগেছে আমার কাছে। এর স্টেরিও সেপারেশনটা না বেশ দারুণ, যার ফলে আপনি গেমিং করেন বা মুভি দেখেন, আপনি কিন্তু ইমার্সিবল একটা ফিল কিন্তু আপনি পাবেন। তবে ভলিউম যদি আপনি এখানে 80 থেকে 85%-এর মধ্যে রাখেন, বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন, বাট এর বেশি গেলে ডিস্টরশন কিছুটা পাবেন। এতে aptX HD সাপোর্ট রয়েছে, যার ফলে ওয়্যারলেস ইয়ারফোন বা ইয়ারবাডস যদি আপনি কানেক্ট করেন, তাহলে বেটার সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক নেই। সো গেমিং যদি আপনারা রিয়েল টাইম সাউন্ডটা চান, তাহলে আপনারা এই যে 3.5mm হেডফোন জ্যাক দিয়ে আপনি কনভার্ট করে কোনো একটা হেডফোনকে কানেক্ট করতে হবে, এই আর কি। 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়েছে। আমি ভেবেছিলাম ফোনটা অনেক বেশি মোটা এবং ভারী হবে, বাট এইটার থিকনেসটা হচ্ছে 8.27 মিলিমিটার। সব মিলিয়ে ফোনটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি, আপনি এক হাতে চাইলেও অপারেট করতে পারবেন। ফ্রন্ট পার্টে আসলে আমরা দেখতে পারবো যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল, বাট বরাবরের মতো পজিশনটা একটু নিচুতে। সিন এবং সাইড বেজেলটা যথেষ্ট মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে। সো সব মিলিয়ে ফোনটা যদি আপনি নেন হাতে, তাহলে মনে হবে যে শুধু ডিসপ্লেটাই ধরে আছেন। যদি আমরা ডিসপ্লে সেকশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো 6.57 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল দেওয়া রয়েছে, যার রেজুলেশন হচ্ছে 2300x1080 পিক্সেল। এতে 100% DCI PC কালার গমেট রয়েছে। ডিসপ্লেটা কিন্তু বেশ ব্রাইট এবং কালারফুল, সেই সাথে এটা শার্পও বটে। আমি পিক্সেলের ঘাটতি একদমই নোটিস করিনি। কন্টেন্ট ওয়াচিং বা গেমিং আপনি সব জায়গায় মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এ থেকে। এইটা 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। 120 হার্জ কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছিল। স্ক্রলিং বলেন, ট্রানজ্যাকশন বলেন, সব কিছুতেই আমরা একটা স্মুথনেস পেয়েছি। অনেক ফোনে হায়ার রিফ্রেশ রেট দিলেও সেটা কিন্তু সঠিকভাবে কাজ করে না, বাট এইটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1400 নিটস। আমরা ছবি তোলা সহ বেশ কিছু কাজে ডিরেক্ট সানলাইট এটাকে আমরা ইউজ করেছি, খুব বেশি প্রবলেম ফেস করিনি। তবে আমরা এই বাজেটে আর একটু বেটার পিক ব্রাইটনেস আশা করেছিলাম। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্লাস। আর ব্যাক পার্টে যে গ্লাস ব্যবহার করা হয়েছে আমরা শুরুতেই বলছিলাম, এখানেও কিন্তু তারা ব্যবহার করেছে AGC DT Star 2 প্লাস। এই ডিসপ্লেতে আমরা কালার শিফটের জনিত কোনো ইস্যু আমরা ফেস করিনি, পাশাপাশি এতে কিন্তু টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু কিন্তু ছিল না। ওভারঅল যদি আমি বলি, তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে বেশ ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে Oppo।
এবারে আসি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটি 4nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 710। স্ন্যাপড্রাগন 6 Gen 1 হলো মিড রেঞ্জের একটা শক্তিশালী চিপসেট। এটি ফ্ল্যাগশিপ লেভেলের মতো ততটা আসলে হাই এন্ড পারফরমেন্স দিবে না। রেগুলার ইউজ থেকে শুরু করে মিড রেঞ্জের গেমিং, এআই ক্যামেরা প্রসেসিং, 5G সহ লেটেস্ট কানেক্টিভিটিতে বেশ ইফিসিয়েন্ট এটা। এছাড়াও 4nm চিপসেট হওয়াতে এতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনারা বেশি পাবেন, আর হিটিং ইস্যুটাও কিন্তু আমরা কম্পারেটিভলি কম পেয়েছি। ফোনটিতে আমরা বেশ কিছু হেভি গেম প্লে করেছিলাম। তার মধ্যে প্রথমে আমরা প্লে করেছিলাম পাবজি, যেটা আমরা যখন হায়ার সেটিংসে খেলতে যাই তখন ল্যাগ বা ফ্রেম ড্রপ মাঝে মাঝেই হচ্ছিল। এই ক্ষেত্রে গ্রাফিক্সটা যখন কমিয়ে আনা হলো, মিড বা একদম লোয়ারে নিয়ে আসা হলে, তখন কিন্তু আমরা বেশ ভালো এবং স্টেবল স্মুথ একটা গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আমরা পেয়েছি। আর পাবজিতে দেখা যাচ্ছিল যে 40 বা 50 বা 55 এরকম FPS যাচ্ছিল। সো এর মধ্যেই কিন্তু এটা ওঠানামা করছিল। আমরা প্রায় টানা 40 মিনিট ধরে গেম প্লে করেছি। সো ফোনটাকে কিছুটা গরম হতে দেখেছি, বাট এখানে যে ওভার হিটিংয়ের যে বিষয়টা সেরকম কিছু না, যে ধরা যাচ্ছিল না, হাত পুড়ে যাচ্ছিল, এই টাইপের কিছু আসলে না। মোটামুটি যেটুকু হিট হচ্ছিল এটা আসলে স্বাভাবিকই বলা যায়। পাবজির পরে আমরা কল অফ ডিউটি প্লে করেছিলাম। এইটার কোয়ালিটি আমরা মোটামুটি ভালো পেয়েছি, তবে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিলে এখানেও কিন্তু গেম প্লে যথেষ্ট স্টেবল থাকে। সর্বশেষ আমরা যে Asphalt 9 প্লে করেছিলাম, এটার পারফরমেন্সও কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে। গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল যদি আমি বলি তাহলে এটা হেভি গেমিংয়ের জন্য পারফেক্ট না, বাট এইটা যদি আপনারা হেভি গেমগুলো যদি আপনারা লোয়ার গ্রাফিক্সে বা সেটিংসে যদি আপনারা খেলেন, তাহলে কিন্তু এখানে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনারা প্রত্যাশা করতে পারেন। ফোনটিতে 12GB র্যাম আছে, 256GB স্টোরেজ আছে। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, আর রম টাইপ হচ্ছে UFS 3.1। এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো। তারপর এক্সিস্টিং যেটা আছে এটা থেকেও কিন্তু আমরা ডাটা রিড এবং রাইট স্পিড যথেষ্ট ভালো পেয়েছি। ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। রেগুলার কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রেখেও চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসই আসলে সেভাবে ক্রাশ করছে না। এই ফোনটার ক্যামেরা হিটিং ইস্যু টেস্ট করার জন্য আমরা 4K-তে ভিডিও শ্যুট করেছি প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় টানা 30 মিনিট ধরে। সো তখন রিয়ার পার্টটা একটু গরম হচ্ছিল, বাট এখানে যে এক্সেসিভ তেমন কিছু হচ্ছিল সেরকম না, মানে যেটুকু স্বাভাবিক সেটুকুই আমার কাছে মনে হয়েছে। তবে এই টেস্টটা আমাদের ছিল হচ্ছে ইনডোরে। আউটডোরে বা হচ্ছে গরম আসলে কতখানি গরম হবে সেটা এখনও বোঝা মুশকিল, বাট আমার কাছে মনে হয়েছে যে যেটুকু আছে স্বাভাবিকই। অ্যান্ড্রয়েড 16 বেস ColorOS 16 রান করছে ফোনটি। এই ColorOS নিয়ে না আসলে নতুন করে বলার মতো তেমন কিছুই নেই। বর্তমানে এইটা একটা স্টেবল UI বলতে পারেন। আইকন থেকে শুরু করে সব কিছুই একদম সাজানো গোছানো, এত কাস্টমাইজেবল, প্রচুর ফিচার্সের দেখা পাবেন। তবে এর UI কিন্তু বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো আপনি চাইলেই আনইনস্টল করতে পারেন। ফোনটাকে প্রায় আমি 20 থেকে 25 দিন ধরে ইউজ করছি, আর ইউজ করতে গিয়ে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি ফেস করিনি। এবারে আসি ক্যামেরা সেকশনে, কারণ অপ্পোর ফোনের একটা মেইন ফোকাসিং পয়েন্ট থাকে ক্যামেরা। অনেকেই অপ্পোর ফোন কেনেন শুধু ক্যামেরার জন্য। চলুন দেখি ক্যামেরা পারফরমেন্সটা কেমন হয়েছে। ফোনটি রিয়ারে 3টা ক্যামেরা থাকছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তারপর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, তারপরে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। তবে বাজিমাত করেছে এটার সামনের দিকে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। সাধারণত আমরা এই বাজেটে 50 মেগাপিক্সেলের ক্যামেরা খুব বেশি কিন্তু দেখি না। চলুন এবার দেখি রিয়েল লাইফ পারফরমেন্সটা কেমন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে ন্যাচারাল ছবি প্রোভাইড করে থাকে। ছবিগুলো বেশ শার্প আর ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। ইউজুয়ালি স্ক্রিন টোনটা ন্যাচারালি থাকে, আর ছবিতে কালার শিফটের বিষয়টিও আমরা নোটিস করিনি। ডাইনামিক রেন্সের রেজাল্টও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। লাইট ব্যালেন্স খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পেরেছে। 3টা ফোকাল লেন্থ আছে যেগুলো দিয়ে ছবি তোলা যায়। প্রথমটা হচ্ছে 16mm, অর্থাৎ আলট্রা ওয়াইড ক্যামেরায় ছবি তোলা যায়। আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিতে না ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি হয়, পাশাপাশি ডাইনামিক রেন্সটাও খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। তারপরে সেকেন্ড পজিশনে আছে 26mm একটা লেন্স। এটা আসলে রেগুলার লেন্স যেটা দিয়ে আমরা ছবি তুলছিলাম, এবং এইটার কোয়ালিটি আমরা এতক্ষণ বিশ্লেষণ করেছি। তারপরে একটা 52mm লেন্স রয়েছে। সো এইটার ছবিও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আমরা। ডিটেলসের পরিমাণটাও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। জুম হয় খুব বেশি যে আসলে ডিটেলস লস হয় সেরকম কিছু না। আর ফোনটির অটো HDR-টা কিন্তু বেশ ভালো কাজ করেছে এবং খুবই ফাস্ট কিন্তু ছবিকে প্রসেস করতে পারে। ফোনটির আরেকটি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এইটার পারফরমেন্স নিয়ে আমি কিন্তু ভাই যথেষ্ট হতাশ। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস খুবই কম। আসলে এই ধরনের লেন্স এই যে
এই জায়গাটাকে ফিল আপ করার জন্যই দেওয়া হয়, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটা আসলে যে রিয়েলি ইউজ করার মতো তেমন কোনো কিছু থাকে, বিষয়টা আসলে সেরকম কিছু না, জাস্ট সৌন্দর্যবর্ধন বলতে পারেন। ফোনটির পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো আপনার কাছে কিন্তু বেশ ভালো লাগবে। সাবজেক্ট সেপারেশন বেশ ভালো ছিল এবং ছবির যে কালার টোনটা সেটাও কিন্তু যথেষ্ট স্যাচুরেটেড ছিল। সো এই ধরনের ছবি আসলে বলা যায় যে সোশ্যাল মিডিয়া রেডি ছবি। ছবিতে সাবজেক্ট সেপারেশনের সময় ক্রিটিক্যাল মোমেন্ট ছাড়া আপনি সাবজেক্ট সেপারেশন মোটামুটি ভালোই পাবেন। সব মিলিয়ে পোর্ট্রেট মোডের ছবিগুলো যে দারুণ ছিল, যা আপনারা এই স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন। এই ফোনটাতে আমরা একটা টেলিফোটো লেন্স আসলে মিস করছিলাম। এই বাজেটে কিন্তু চাইলেই একটা টেলিফোটো লেন্স দেওয়া যেত, তাহলে হয়তো পোর্ট্রেটের ছবির কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভমেন্ট হতো। এই ফোনে লো লাইটের ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো পায়নি। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি আছে, কিছুটা নয়েসেরও দেখা পাওয়া যায়। ওভারঅল আমি যদি বলি লো লাইটের ছবিগুলো অ্যাভারেজ ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই ফোনের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স। খুবই দারুণ পারফরমেন্স করেছে। ছবিগুলোতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু বেশ ভালোভাবে পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জটাও কিন্তু বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। আর বিউটি মোড অফ করলে কিন্তু সেলফিতে একদমই ন্যাচারাল ছবি আসে, তারপর এই ছবিটা দেখেই বুঝতে পারছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফোনের সেলফি ক্যামেরাতে আলট্রা ওয়াইড শট আছে। এই আলট্রা ওয়াইড কিন্তু 100 ফিল্ড অফ ভিউতে কভার করতে পারে, বেশ ওয়াইড শট নেওয়া যায়। সো যারা আসলে গ্রুপ সেলফি তুলতে পছন্দ করেন বা ব্লগিং আসলে ভিডিও করতে পছন্দ করেন, তাদের কিন্তু বেশ কাজের জিনিস। মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিডিও করার সময় কিন্তু এই আলট্রা ওয়াইডটা আসলে কাজ করে। সো ব্লগিং করলে এটা আপনার জন্য দারুণ সহায়ক একটা জিনিস। ফোনটির ক্যামেরায় সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এতে ওএস এবং ইএস দুইটাই আছে, যথেষ্ট স্টেবল ফুটেজ আমরা পেয়েছি। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম তখন আমি একটা অটো রিক্সায় বসাছিলাম। রিক্সাটা মোটামুটি ভালো স্পিডে চলছিল। এই অবস্থায় আপনারা এই ফুটেজটা দেখতে পাচ্ছেন। আমার কাছে যথেষ্ট স্টেবলই মনে হয়েছে। এবারে আমরা ফোনটার আদার্স ফিচার নিয়ে কথা বলি। কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি সব কিছু কিন্তু আমরা ভালো পেয়েছি। তবে কানেক্টিভিটি অংশনে এখানে কিন্তু ব্লুটুথের 5.1 ভার্সন ইউজ করা হয়েছে। বা এইটা আসলে আমার বোধগম্য হলো না। এরকম একটা ফোনে এরকম একটা ভার্সনে এসে 5.1 কেন? এখন কত ভার্সন চলতেছে, এখন 5.1 কেন? এই জিনিসটা আমার আসলে ভালো লাগে নাই। তবে আরেকটা জায়গায় ভালো করেছে, তারা ওয়াইফাই 6 দিয়েছে। এই জায়গাটা কিন্তু তারা ভালো করেছে। NFC সাপোর্টও কিন্তু রয়েছে। এবারে আমরা এই ফোনটার পাওয়ার সেকশন নিয়ে কথা বলি। এতে 7000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ বা দানবীয় ব্যাটারি দেওয়া হয়েছে। এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ফলে কিন্তু ফোনটাকে মোটা বা ভারী না করেও এই এত বড় ব্যাটারিটা কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়েছে। আর এটাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা 80 ওয়াটের সুপার বুক চার্জার, যেটা দিয়ে আপনি অনলি 63 থেকে 65 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি যথেষ্ট ভালো পেয়েছি। আমি প্রায় নর্মাল যখন ইউজ করছিলাম 1 থেকে 1.5 দিন, 2 দিন বা আড়াই দিনের মতো অনায়াসে চলে যাচ্ছিল। আবার যখন হেভি ইউজ করছিলাম তখন 1 দিন চলে যাচ্ছিল। সো ব্যাটারি ব্যাকআপটা আপনাকে অসাধারণ দিবে। স্ক্রিন অন টাইম এয়ার থেকে আমরা পেয়েছি 8 থেকে 9 ঘন্টার মতো। সো সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আপনি স্যাটিসফাই থাকবেন। আর এই ফোনের রিভার্স চার্জিং ফ্যাসিলিটি থাকছে। তবে যে জিনিসটাকে আমি মিস করেছি সেটা হচ্ছে বাইপাস টেকনোলজি, যেটা চার্জিংয়ের সময় সেটা থাকলে হয়তো ব্যাটারির লং লাস্টিবিলিটিটা আরেকটু ভালো হতো। বা আমরা যখন গেমিং করছি বা হচ্ছে ফোন ইউজ করছি তখন যদি আমরা ফোনটা ইউজ করি তখন ব্যাটারির উপর চাপ পড়ার পসিবিলিটিটা ছিল না। সো এই জায়গা থেকে ফোনটা আরেকটু সেফ থাকতো। সো গাইস, এতক্ষণ কিন্তু আমরা ফোনটির ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করলাম। এবারে আপনার যে জিনিসগুলো ভালো লেগেছে বা সেইগুলো যদি আপনার প্রায়োরিটিতে থেকে থাকে তাহলে এই ফোনটাকে আপনি চুজ করতে পারেন। প্রথমে আমি বলবো যে এই ফোনের যে কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটু উইক বা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেমন আলট্রা ওয়াইড লেন্সটাকে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তারপর আমি বলবো যে এখানে ব্লুটুথের 5.1 ভার্সনটা বাদ দেওয়া উচিত ছিল, মাস্ট বি। ব্লুটুথের ভার্সনগুলো যতই লেটেস্ট হবে আপনার পাওয়ার এফিসিয়েন্সিটা ততটা আপনি ভালো পাবেন। সো এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আপনি বেটার হবেন। সো এই ক্ষেত্রে একটু পিছিয়ে যাচ্ছে। তারপর এটা লো লাইট পারফরমেন্সটা একটু উইক লেগেছে। তবে যে জিনিসটা থাকলে ভালো হতো বা এখন অবশ্যই আস্তে আস্তে করে তুলে দিচ্ছি সেটা 3.5mm হেডফোন জ্যাক। এই হচ্ছে মূলত বিষয়। আর স্ট্রং পয়েন্টের মধ্যে এটার ডিজাইনটা খুবই সুন্দর, ডিসপ্লেটা খুবই সুন্দর। ওভারঅল রেগুলার ইউজের জন্য চিপসেটও ঠিক আছে, বাট ক্যামেরা পারফরমেন্সটা তো বেশ দারুণ, বিশেষ করে পোর্ট্রেট ছবি তোলা বা হচ্ছে আপনার পাওয়ার সেকশনে ব্যাটারি। সো সব মিলিয়ে এইটা একটা খুবই চমৎকার একটা প্যাকেজ এই বাজেটের মধ্যে, বিশেষ করে অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে। সো আপনি চাইলেই এই বাজেটের মধ্যে এটাকে আপনি চুজ লিস্টে রাখতে পারেন। সো গাইজ, ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।